বাংলাদেশে পাগল ছাগলের সংখ্যা বাড়তেছে, এটাই হচ্ছে বাস্তব। বাংলাদেশে আমি বলবো আধা শিক্ষিত অশিক্ষিত তরুণ প্রজন্মকে বোঝানো হয়েছে যে তোমরা যদি একত্র থাকো, তোমাদের যে শক্তি, সেই শক্তির কাছে কেউ দাঁড়াইতে পারবে না, তোমরা যা খুশি করতে পারবা। এবং তাদেরকে এটা বুঝায় তাদেরকে ব্যবহার করা হয়েছে, রাস্তাঘাটে নামায় দেওয়া হয়েছে, দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করা হয়েছে এবং দেশের সরকার ব্যবস্থা উল্টায় ফেলা হয়েছে। ভালো কথা। তারপরে কি হয়েছে? সরকার উল্টায় গেছে, হাসিনা পালায় গেছে, সবই ঠিক আছে, কিন্তু তরুণ প্রজন্মরে কেউ বলে নাই এবার তোমরা ঘরে যাও বা স্কুলে যাও। কারণ তরুণ প্রজন্মের কাজ হইল নিজেদেরকে গড়ে তোলা এবং রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামো, সেই কাঠামোতে যে নিজেদের যে ব্যক্তিগত কন্ট্রিবিউশন এটা দেওয়া। তারা সেটা না করে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভাঙতেছে একটার পর একটা। আইন শৃঙ্খলা তো গণ। স্কুলগুলাতে যে তারা হেডমাস্টারদের ফেলে দিচ্ছে। তারপরে ইন্টারেস্টিং বিষয় হলো, খানিকক্ষণ আগে দেখতেছি তারা বন্যা পরিস্থিতিতে যে মানুষজনকে ত্রাণ দিতেছে, হুইচ ইজ ভেরি গুড, কমেন্ডেবল। হৃদয়ের ডাকে তারা যে এগুলা করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, একটা সঠিক রাষ্ট্রে এই কাজটা কারা করার কথা? দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, রাষ্ট্রীয় যে দপ্তর, যাদেরকে রাষ্ট্রের টাকা দিয়ে পোষা হয়, যাদেরকে যন্ত্রপাতি, নৌকা, বিভিন্ন রকম সরঞ্জাম রাষ্ট্রের পয়সা কিনে রাখা হয়, ট্রেনিং এর আয়োজন করা হয়, তাদের কাজ হচ্ছে এই সমস্ত বন্যা পরিস্থিতিতে যে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যে মানুষজনকে সহায়তা। সেই সহায়তার কাজটা তাহলে সরকারি কর্মচারীরা না করে সাধারণ মানুষ যখন করা শুরু করে এবং মনে করে যে এটা আমরা ঠিক করতেছি, এবং এটাকে তারা বাস্তব হিসেবে এক ধরনের এস্টাবলিশ করে ফেলার চেষ্টা করে, তখন সেই দেশের কিন্তু খবর আছে। কারণ তখন গতকালকে দেখলাম আনসাররা তাদের প্রতিবাদ জানাচ্ছিল, তাদের দাবি হলো আমাদের চাকরি কন্ট্রাক্ট ভিত্তিক কেন? আমরা গরিব মানুষ, আমাদেরকে সরকারি একটা চাকরিতে নেওয়া হয়েছে, এরকম পার্মানেন্ট না কেন আমরা? এই দাবিতে তারা কিন্তু গেছিল। এবং এই দাবির আগে আমার যতটুকু মনে হয় আন্দোলনের সময় তাদেরকে বুঝ দেওয়া হয়েছিল যে তোমরা আসো, আন্দোলনে যোগ দাও এবং তোমাদের দাবি পূরণ করা হবে। তো আন্দোলন সফল হইল, সরকার উল্টায় গেল, মানুষজন যে উপদেষ্টা হয়ে গেল। কিন্তু যখন আনসারদের এই দাবি পূরণ করার সময় আসলো, তখন দেখা গেল যে তাদের কথা কেউ শুনতেছে না। তো সুতরাং তারা তাদের আঙ্গুল বাঁকা করলো এবং তখন জেলখানায় ঢুকতে হইতেছে। কালকে নাকি শুনলাম, গুজব শোনা যাচ্ছে 27 জনের মতো আনসারকে নাকি মেরেও ফেলা হয়েছে। তো এখন এইটা দেখা দেখি রিক্সা লীগ নামছে বলা হচ্ছে। অর্থাৎ যাদের যত ধরনের দাবি ছিল, অথবা যাদেরকে নানান রকম মূলা ঝুলায় আন্দোলনে যুক্ত করা হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, তারা এখন তাদের দাবি পূরণের জন্য আসছে, তাদের পেমেন্টের জন্য আসছে, এবং কেউই তাদেরকে সেই পেমেন্টটা দিতেছে না। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে এই দাবি আদায়কারীদেরকে ঠেকনা দিতে ছাত্র নামধারী একটা গোষ্ঠীকে নামায় আনা হয়েছে। গতকালকে পুলিশ তো অলরেডি মেরে কেটে সাফ করে ফেলছে, পুলিশ আর মাঠেও নাই। একটা সুস্থ রাষ্ট্রে যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির আমি বলবো যে অবনমন হইলে পুলিশকে ডাকা হয়, তাই না? আইন শৃঙ্খলার জন্য প্রথমে। এটি হচ্ছে একটা সভ্য রাষ্ট্রের কার্যক্রমের অংশ। পুলিশের কোনো নামগন্ধ নাই। এখন ছাত্রদেরকে ডেকে আনা হয়েছে যে সচিবালয়কে পাহারা দিতে হবে, সচিবালয়কে আনসার লীগ মুক্ত করতে হবে। মানে কতটুকু অদ্ভুত হাস্যকর একটা দেশ হইলে এইরকম চিন্তা আমরা করতে পারি, এটাকে আমরা মেনে নিতে পারি। আমি সবসময় বলছি, বাংলাদেশের যে বর্তমান রূপ, গত 50 বছরের ধরে আমরা হোঁচট খেয়ে আগাইছি, কিন্তু বর্তমানে বাংলাদেশ আমাদের পশ্চিম পাকিস্তান, আমাদের অরিজিনাল ব্রাদারের তুলনায় 100 গুণ ভালো ছিল। বাংলাদেশের অর্থনীতি 2022 সালের
আপনি যদি জিডিপির গ্রোথ দেখেন পাগল হয়ে যাবেন না। পাকিস্তানের সাথে যদি তুলনা করেন, পাকিস্তান মাটির তলে চলে যাচ্ছে, কুয়ার ভিতরে পড়ে যাচ্ছে, আর বাংলাদেশের তুলনায় আগে যাচ্ছে। কিন্তু এখন আপনারা নিজের হাতে বাংলাদেশ এমন একটা গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছেন যাদের প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে যে তোমরা বাংলাদেশকে 50 বছর আগে বাংলাদেশ যদি স্বাধীন না হইতো তাহলে আজকে বাংলাদেশের যে অবস্থা হইতো সেই অবস্থায় ফেরত নিয়ে যাওয়া। অর্থাৎ পাকিস্তানের দিকে তাকায় দেখেন, পাকিস্তানের বর্তমানে অবস্থা যেটা, সেই অবস্থাটা বাংলাদেশের করার কাজে এই উপদেষ্টার গোষ্ঠীকে আনা হয়েছে। হ্যাঁ, এবং এটা পুরাটাই আমেরিকার প্রজেক্ট। এবং কেন আমেরিকার প্রজেক্ট? কারণ আমেরিকা চায় এই অঞ্চলে তারা সামরিক ঘাঁটি বানাবে, সামরিক কাজে ব্যবহার করবে, যাতে তারা ভারত এবং চীন এই দুটোটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এখন আপনারা বলতে পারেন এখানে আমেরিকা আসতেছে কেন, এই সেই, আমরা তো হলিউডের নায়িকাদের খুব পছন্দ করি, কেন এইসব কথাবার্তা বলেন এই সেই। বাস্তবতা হইল পুরা দুনিয়াতে একটা ধুমধুমার কিন্তু এখন চলতেছে। আপনারা ইউক্রেনে দেখতেছেন রাশিয়া আক্রমণ করছে, কারণ ওইখানেও আমেরিকা এরকম এই কালার রেভলিউশন বলে এটাকে, অরেঞ্জ রেভলিউশন করছিল এবং সেখানে সরকার ফালাই দিছিল। জেলেন্সকি নামের একটা পাপেটকে নিয়ে আসছিল, একটা পুতুলরে অভিনেতা। বাংলাদেশে যেরকম এখন ডক্টর অনুজ এবং বিভিন্ন রকম নাটকের লোকজন উপদেষ্টা হয়েছে, ঠিক একইভাবে ইউক্রেনে জেলেন্সকিরে আনা হয়েছিল। এবং আমেরিকার বিরুদ্ধে, ব্রিটেনের বিরুদ্ধে পুরা বিশ্বের আপনার বড় বড় দেশগুলা এখন মাথা তুলে দাঁড়াচ্ছে। চীন দাঁড়াইছে, রাশিয়া দাঁড়াচ্ছে, ইরান দাঁড়াচ্ছে, ব্রাজিল দাঁড়াচ্ছে, ভারত দাঁড়াচ্ছে। এরা সবাই মিলে একত্র হয়ে আমেরিকা যে পুরা দুনিয়া জুড়ে খবরদারি করে এবং শয়তানিটা করে। শয়তানিটা কেন করে? শয়তানি সবাই মনে হয় না আমেরিকা তো শয়তান না, আমেরিকা কত ভালো ভালো কথা বলে। হ্যাঁ, ওদের মুখ আছে, জিহ্বা আছে, ওরা খুব ভালো ভালো কথা বলে, ওই কথা পর্যন্ত শেষ। কাজটা যেটা করে সেটার সাথে কথার কোনো সম্পর্ক নাই। কাজটা হইলো আপনারা দেখেন ইরাকে কি করছে, আজকে প্যালেস্টাইনে কি করছে। আপনারা যদি মুসলমান হন, প্যালেস্টাইনে আজকে ইসরায়েল যে আকামটা করতেছে সেটা পিছনে পুরা সমর্থন কিন্তু আমেরিকার। এই গত সপ্তাহেও আমেরিকা প্রায় $150 মিলিয়ন সমরাস্ত্র, বোমা, এগুলা ইসরায়েলকে সরবরাহ করছে, সাপ্লাই দিছে। এটা কিন্তু খেয়াল রাখবেন। এখন চীনের এই কোণা দিয়ে বাংলাদেশ এবং সেভেন সিস্টারের এই অঞ্চলটা, ভারতের যে সেভেন সিস্টার যেটাকে বলে, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এগুলো যে 7টা প্রদেশ আছে, এই প্রদেশের সাথে বাংলাদেশকে একত্র করে আমেরিকার, আমি বলবো যে স্বপ্নদোষ, যে বাংলাদেশকে তারা মিলিটারির জন্য, যাতে চায়নার, কারণ এখানে মিলিটারি বেস বসালে এখানে নিউক্লিয়ার বেস বসাবে, সেই নিউক্লিয়ার দিয়ে চায়নাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং ভারতকেও নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ পুরো এই অঞ্চলে বাংলাদেশ হইতেছে স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক অবস্থান। এখন আপনি বাঙালি, আমি বাঙালি, আমরা কি বাংলাদেশের ভিতরে এটা হইতে দিব কিনা, এইটা হইতেছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা একসময় বাংলাদেশ স্বাধীন করে আলাদা দেশ বানাইছিলাম, এখন আমরা স্বাধীন, এখন আমরা অনেক ধরনের বেনিফিট পাই। হ্যাঁ, বাংলাদেশে স্বাধীনভাবে থাকার এই বেনিফিট আস্তে আস্তে আপনাদের কাছ থেকে সরায় নেওয়া হবে। পুলিশ বাহিনীকে হত্যা করে বাংলাদেশে আইন শৃঙ্খলা ধ্বংস করা হয়েছে, তারপরে পরীক্ষা বাতিল করা হইতেছে, তারপর স্কুলগুলোর শিক্ষকদেরকে ডিসকারেজ করা হচ্ছে, বলতেছে তোমরা চাকরি ছেড়ে চলে যাও, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আফগানিস্তানের আজকে এই অবস্থা কেন? কারণ আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছিল। পাকিস্তানের এই অবস্থা কেন? পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। যত কিছু স্বাধীন এবং আছে, মানে ভালো, সব কিছু আস্তে আস্তে ধ্বংস করা হবে সিস্টেমেটিক্যালি, একদম তালিকা করে। এদের সাথে যুক্ত হয়েছে ফরহাদ মাজার জাতীয় কিছু অপকাণ্ড, আমি বলবো, কারণ এরা বুঝে না, এরা বুঝেও হয়তো এদের ইয়েতে কাজ করতেছে। আমি এদেরকে রাজাকার বলি কেন? কারণ 71 সালে যারা পাকিস্তানের হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াইছিল, তারা আসলে কেন করছিল এটা? কারণ পাকিস্তান কিন্তু নিজেই করে নাই কোনো কিছু, পাকিস্তানের পিছনে ছিল আমেরিকা এবং ব্রিটেন। তারা মিলে পাকিস্তানকে সমর্থন করছে এবং চাইছে যাতে ভারতের দুই পাশে দুইটা অকার্যকর রাষ্ট্র থাকে, যাতে ভারতকে নিয়ন্ত্রণে রাখা যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে ভারত অনেক দূর আগাইতে পারছে, চায়নাও অনেক দূর আগাইতে পারছে, কিন্তু এটা আমেরিকা, ব্রিটেন হইতে দিবে না। এইটা হইতেছে আসল বাস্তবতা। এবং বাংলাদেশের মানুষকে উদ্ভট সব কাহিনী শোনানো হয়েছে এবং কাহিনীটা বিশ্বাসও করছে বাংলাদেশের মানুষ, এবং উত্তেজিত হয়ে, ইমোশনাল হয়ে সবাই যে দেশের ভিতরে অরাজকতা কারণ করে মানুষজনের মারছে, সব ধ্বংস করে ফেলতেছে। কিন্তু আপনারা খেয়াল রাখেন, যারা বাংলাদেশ সে ব্যাপারে ফুটা পয়সার চিন্তা আছে, তারাই ধ্বংস বন্ধ করেন। যারা ধ্বংসের পিছনে এগুলো ধরে আবার জেলে ভরেন, কারণ আজকে কালকে আমি দেখতেছি যেগুলারে জেলে ভরে রাখা হয়েছিল সবগুলো বেরোয় আসতেছে।
সন্ত্রাসী, জঙ্গি এগুলা। যাই হোক, ছোট করে বলার জন্য আসছি, সাবধান মানে দিয়ে গেলাম। বাই।